বিএনপির অভ্যন্তরে হঠাৎ অঘটন শুরু হয়ে গেছে। দর্শক, হ্যাঁ, ইটস ন্যাচারাল জাস্টিস। জামাত শিবিরের উপর বিএনপি যত জুলুম করবে তত বিএনপি নিজেরাই জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। এটা ন্যাচারাল জাস্টিস, পয়েটিক জাস্টিস। দর্শক, জামাতের পায়ে পড়ে, শিবিরের পায়ে পড়ে বিএনপি হামলা করছে, উস্কানি দিচ্ছে এবং জামাত শিবিরের উপর নির্যাতন করছে। থানার ভিতর ঢুকে নির্বাচিত প্রতিনিধিদের পেটাচ্ছে। জামাত এমপিকে হত্যা করার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বিএনপি। কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন জামাতকে রক্ষা করেছেন। এখন পর্যন্ত এই দফায় তারেক ফখরুলদের যে জামাত শিবির নির্মূল মিশন, তাতে একজনকেও তার হত্যা করতে পারেনি, কিন্তু চেষ্টা করেছিল। হয়তোবা জামাত এমপি মসজিদের দরজা আটকে বেঁচে গিয়েছেন। এভাবে আল্লাহ হেফাজত করেন। হ্যাঁ, আল্লাহর পরীক্ষাও আসতে পারে, কিন্তু বিএনপি কিন্তু নিজেরাই জয় বাংলা হয়ে যাচ্ছে এবং মানুষ এতে খুশি হচ্ছে, যদিও এতে খুশি হওয়ার পক্ষে আমি নই। দর্শক, রাউজানে একদিনের ব্যবধানে ফের গুলিবিদ্ধ হয়ে যুবদল কর্মী খুন। এর মানে প্রতিনিয়ত বিএনপির কেউ না কেউ বিএনপির হাতেই খুন হচ্ছে। বিএনপি, মির্জা ফখরুল, তারেক জিয়ারা জামাতকে নির্মূল করতে চান, কিন্তু আমরা দেখতে পাচ্ছি নির্মূল হচ্ছে যুবদল, নির্মূল হচ্ছে ছাত্রদল। কাদের মাধ্যমে? নিজেদের মাধ্যমে, দুই গ্রুপে। তো দর্শক, শুধু নির্মূল এভাবে না, আরো নানানভাবে নির্মূল হচ্ছে। বিএনপি নেতাকে পেটালো ছাত্রদল নেতা, এর মানে বিএনপিকে নির্মূল করছে ছাত্রদল। আবার কোথাও কোথাও ছাত্রদলকে পেটাচ্ছে যুবদল নেতা। তো দর্শক, জামাত শিবিরকে নির্মূল করতে যে এভাবে তারাই নির্মূল হয়ে যাচ্ছে। দিন যত যাচ্ছে, সময় যত যাচ্ছে, বিএনপির খুনের পাল্লা তত ভারী হচ্ছে। বিএনপি কতজনকে খুন করেছে, কতটা ধর্ষণ করেছে, কতটা লুটপাট করেছে, কতটা চাঁদাবাজির ঘটনা ঘটিয়েছে, কতটা দখলদারির ঘটনা ঘটিয়েছে, এটা সাদিক ক্যাম্প ডেটা দিয়েছেন। এস এম ফরহাদ টকশোতে বলেছেন। সেটা ভারী থেকে ভারীতর হচ্ছে। ট্রিপল সেঞ্চুরি খুব শীঘ্রই হয়ে যাবে। 276-এর মতো হয়েছে। খুব শীঘ্রই শুনবেন কয়েকদিন পর যে বিএনপি ট্রিপল সেঞ্চুরি করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জামাতকে, শিবিরকে হেফাজত করবে। জামাত শিবির তাদের ফাঁদে পা দিবে না, তাদের সাথে মারামারি করতে যাবেও না। নিজেরা নিজেদের সাথে মারামারি করে নিজেরা নিজেদেরকে জয় বাংলা করবে। মজা না? না, এটা মজা বলতে অনেকে মজা পাচ্ছে। আমি দেখলাম যে এই খবর যেসব গণমাধ্যমে এসেছে তার নিচে সাধারণ জনগণের যে কমেন্ট, বেশিরভাগ মানুষ আলহামদুলিল্লাহ বলছে। দর্শক, এই হচ্ছে বিএনপির অভ্যন্তরীণ ক্রাইসিস। সারা দেশে প্রত্যেক দিন খুন, হাত পা ভেঙে ফেলা, বিএনপিকে আপনি প্রতিনিয়ত পাবেন। অভ্যন্তরীণ তোলপাড়। দর্শক, অন্যদিকে অসম্ভব ভুল পথে হাঁটছেন তারেক জিয়া, এটা নিয়েও চারদিকে তোলপাড়। তারেক জিয়াকে এখন মানুষ বলছে কাঠ বাবা। দেখেন, হাসিনার প্রতিচ্ছবি তারেক রহমানের মধ্যে হুবহু পাওয়া যাচ্ছে। যেমন সমস্যা সমাধানের কোনো ক্যাপাসিটি তারেক জিয়ার নাই, বরং হাসিনা অনেক সমস্যার সমাধান করতে পারেন। হাসিনা হ্যাড দিস ক্যাপাসিটি, বাট হাসিনা যেসব কাজের সমাধান করতে পারতো না, ওইসব বিষয় নিয়ে অযাচিত কথা বলে ব্যাপক ট্রলের মুখে পড়তেন। যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন বেগুন সংকট, রমজান মাসে দাম বেশি। এখন এটার সমাধান তো হাসিনা করতে পারবে না, বা হাসিনা হাতেও না। তখন হাসিনা বলতো যে বেগুনের বদলে মিষ্টি কুমড়া দিয়ে আপনারা খান। যখন গরুর গোস্তের দাম বেশি, তখন গরুর গোস্তের বদলে কাঁঠালের বার্গার খাওয়ার কথা বলতেন। এরকম এক একটা বিকল্প দিতেন। ওটা একটা মানা যায়। আর তারেক রহমান একদম হাসিনার মতো বিকল্প দেন। কি বিকল্প? তার সবকিছুর বিকল্প হচ্ছে কাঠ। ওই যে ছোটবেলায় গল্প শুনেছেন না, যে খাস কাটা, মানে গল্প যাই হোক, খাস কাটা। এরকম যে দেশে পৃথিবীতে সমস্যা যাই হোক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শিখেছেন একটাই কার্ড। এটা যে কতটা উদ্ভট, হাস্যকর, কিছুদিন পর টের পাবে। তো
তো দর্শক, এখন এই কার্ড মানুষ বলছে যে তারেক জিয়া কার্ড বাবা, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড, আবার এখন এসেছে গ্যাস কার্ড, এলপিজি কার্ড। যে গ্যাস সংকট, মায়েরা বোনেরা, এখন মায়েরা বোনেরা বললেও তো আবার বিএনপির বুদ্ধিজীবীর অনেকে রাগ করে। আহ, মায়েদেরকে, নারীদেরকে মা বোন বলে তো তাদেরকে ছোট করা হচ্ছে, তারা একটা আলাদা সত্তা, তাদেরকে মা বোন বলে সম্বোধন করবে কেন? বিএনপি বুদ্ধিজীবীর কথা। যাই হোক, তারেক জিয়া মা বোন বলেছেন, ধন্যবাদ। মায়েদের বোনেদের রান্না করতে কষ্ট হয়, তাদেরকে এলপিজি কার্ড দেওয়া হবে। কিছুদিন পর বলবে বিদ্যুৎ কার্ড। মনোযোগ মজা করে অনেকে বলছেন যে আমরা যারা প্রেম করি আমাদেরকে জিএফ কার্ড, বিএফ কার্ড দেওয়া হোক। এবং অনেকে বলছেন যে যারা ফেসবুক থেকে টাকা ইনকাম করে, ইউটিউব থেকে টাকা ইনকাম করে, তাদেরকে ফেসবুক কার্ড, ইউটিউব কার্ড দেওয়া হোক। যদিও ওই বিষয়ে বলেছে যে 2 লাখ বা এরকম একটা সংখ্যা বলেছে যে ফ্রিল্যান্সার নাকি কার্ড পাবে। তো সব, এই দেশটা কার্ডে ভরপুর হয়ে যাবে। এক একজনের মানিব্যাগে কার্ডে অনেক মোটা হয়ে যাবে, কার্ড আর কার্ড আর কার্ড। কোনো সমস্যার সমাধান দিতে পারে না, এলপিজি সংকটের সমাধান দিবে। এটা কার্ড দিয়ে কি করবে? কার্ডের মাধ্যমে কি এলপিজি সংকট হবে? ফুয়েল কার্ড, অমুক কার্ড, ফুয়েল কার্ড দিয়ে কিছু হয়েছে? ফুয়েল কার্ড দিয়ে কারো কোনো উপকার হয়েছে? হয়নি। অসম্ভব ভুল পথে হাঁটছেন তারেক জিয়া। চারদিকে এই কার্ডের বিরুদ্ধে ট্রল আর ট্রল। তারেক জিয়া দেশ চালাতে পারছেন না। বিএনপির অভ্যন্তরে কোনো শৃঙ্খলা নেই, খুনাখুনি, রক্তারক্তি, আর এদিকে কার্ড আর কার্ড, কার্ড বাবা। যারা এই কার্ড তৈরি করার কন্ট্রাক্ট পাবে, বিএনপি নেতারা, যুবদল নেতারা, তারা মিনিমাম 150 টাকা এক একটা কার্ড থেকে নিবে। তৈরি করতে 100 টাকা লাগলে সে 50 টাকা খাবে। বা তৈরি করতে যাইলেও আরো নানান জায়গায় এই শুধু কার্ড, কার্ডের ভিতরে ফ্যামিলি কার্ড না কি কার্ড, হেলথ কার্ড, ওটা বিষয় না, শুধু কার্ড তৈরি করতে। তাতে দেখা যাবে যেমন ফ্যামিলি কার্ড প্রায় 4 কোটি, 4.5 কোটি ফ্যামিলি কার্ডের কথা বলা হচ্ছে। আরো যেসব কার্ড বলা হচ্ছে তাতে আমার আবার স্টুডেন্ট কার্ড, অমুক কার্ড, তমুক কার্ড, তাতে মনে হয় যে কমপক্ষে 15 কোটি কার্ড ছাপাতে হবে। এখন 15 কোটি কার্ড, 15 কোটি গুণ 150 কত হয়? কত টাকা? 15 কোটি গুণ 150 কত? এটা আমার আপনার ক্যালকুলেটর ছাড়া উপস্থিতভাবে আমি বলতে পারছি না, আমি গণিতে অতটা ভালো নয়। তবে এতটুকু বলতে পারি, এই এই পরিমাণ কার্ড ছাপাতে যে পরিমাণ টাকা যাবে, সেই পরিমাণ কার্ড দিয়ে বাংলাদেশকে সিঙ্গাপুর বানানো যেত। তাহলে আপনি চিন্তা করেন। এবং এই কারণেই কিন্তু আইএমএফ, বিশ্ব ব্যাংক এইসব কার্ড নিয়ে প্রশ্ন তুলেছে। এতেই সরকারের হিসাব নিকাশ আলাদা হয়ে গেছে। তো আমি আপনার প্রশ্নে আসি। নর্থ ওয়েস্ট নিউজের যেই লেখাটা বের হয়েছে এনায়েত কবির সাহেবের 8 পর্বের, আপনি কিন্তু শুরুতেই একটা কথা বলে দিয়েছেন, সেটা হচ্ছে এটা কতটুকু বিশ্বাসযোগ্য। আমি মনে করি যে একজন রাজনৈতিক বিশ্লেষক বা রাজনৈতিক পর্যবেক্ষক যে অ্যানালাইসিস করে, তার সবচেয়ে বড় গুণ যেটা থাকতে হয় সেটা হচ্ছে এক একটা সিনারিওকে, এক একটা স্টোরিকে, এক একটা যেগুলা আমাদের চোখের সামনে এসছে যে ঘটনাগুলা, এই ঘটনাগুলা ডটগুলাকে জোড়া দেয়া। তো আপনি যখন অনেকগুলা ঘটনাকে সাজাবেন, একটা পাজেলের মতো হবে। এই পাজেলগুলাকে যখন আপনি জোড়া দিবেন, আপনি পুরোটা একটা ছবি আপনি দেখতে পারবেন। আর এখানে ছবিটা এমন যে আপনি যেভাবেই জোড়া দেন, এক একটা ধরনের চিত্র আপনার সামনে আসবে। তো আমি যতটুকু পড়ে জেনেছি এবং আমি যতটুকু নিজের ইন্টেলিজেন্স মানে বিভিন্ন সূত্র দিয়ে বা যে সকল মানুষের সাথে কথা হয়, অথবা আমি দূর থেকে যতটুকু নিউজ, যতটুকু আপডেট জেনে এসছি, তাতে আমার কাছে মনে হয়েছে এখানে অনেকটুকু সত্য। আমি কিন্তু এখানে টেনে বলছি অনেকটুকু সত্য, অনেকটুকু সত্য। কিন্তু নিজেদের স্বার্থে তারা কিছু মিথ্যা এখানে নিজেদের স্বার্থে মিশিয়েছেন। নিজেদের স্বার্থে মিশিয়েছেন কেন? যে এত কিছু করব, এখানে তো আমাদের কোনো একটা স্বার্থ থাকতে হবে। যেটা তারা একটা প্রপাগান্ডা মেশিন, তারা তো কোনো না কোনো এখানে একটা স্বার্থ সিদ্ধি করবে। তো এখন ধরেন বাংলাদেশ আওয়ামী লীগের যে সরকারের পতন, এখানে বিদেশি একটা শক্তি জড়িত, এটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার, এটা সত্য। সেনাবাহিনী ইচ্ছা করলে এই আন্দোলন ঠেকাতে পারত, এটা অনেকাংশে সত্য। পারত, নাও পারত, পারতে পারত। আবার চেষ্টা করে দেখতে পারত, চেষ্টা করে দেখতে পারত, গণহত্যায় অংশ নিতে পারত। এই ধরনের, কিন্তু আদৌ কি তারা
কেন করলো না? এখানে যেই অ্যান্সার গুলা তারা নিয়ে আসছে, বিভিন্ন মিটিং এর কথা বলছে, বিভিন্ন ইন্টারনাল ডিসিশনের কথা বলছে, এটা কতটুকু সত্য কেউ জানে না। এই পর্যন্ত আমাদের সামনে যতটুকু সেনাবাহিনী কেন্দ্রিক বা সরকার কেন্দ্রিক যতটুকু নিউজ আসছে, যতটুকু প্রমাণ সহ আসছে, একটা সূত্র থেকেই আমরা পেয়েছি, জুলকারনাইন সাহেব। সে আমাদের সামনে এক একটা তথ্য প্রমাণ সামনে নিয়ে এসে হাজির করেছে। আর আমাদের আরেকটা সেকেন্ডারি সূত্র ছিল, সেটা হচ্ছে আমাদের আর্মি চিফ জেনারেল ওয়াকার স্যার মাঝে মধ্যে যে বক্তৃতাগুলো দিয়েছেন, সেখানে উনি যখন কথা বলতেন, সেখান থেকে যদি আপনি কিছু লাইন কালেক্ট করেন, তাহলে ওখান থেকে আপনি কিছু সূত্র পাবেন। সেটা আমি করতে রাজি আছি, কিন্তু জুলকারনাইন স্যারের যে নিরপেক্ষ না, এটা তো বলাই বাহুল্য। তিনিও কিন্তু বায়াসড। উনি বায়াসড। এখন উনি ধরে নেন, এখন উনি যেই সরকারটা বর্তমানে আছে তার প্রতি বায়াসড উনি, কিন্তু উনি ভবিষ্যতে কার প্রতি বায়াসড হবেন, কি কাজ করবেন? আমার মনে হয় আগেও উনি সেনাবাহিনীর কিছু একটা অংশের প্রতি উনি বায়াসড ছিলেন। যাই হোক, আপনি এখন আপনি বায়াসডের কথা রাখেন যে উনি বায়াসড, কিন্তু উনি যে প্রমাণগুলো আনছে এটা তো আর কেউ দেয়নি, এটা তো আপনি স্বীকার করেন। উনি যে প্রমাণগুলা বা যে পেপারস গুলাকে উনি লিক করছে, যে ভয়েস রেকর্ডিং গুলাকে লিক করছে বা যেগুলাকে উনি সামনে নিয়ে আসছে, ওগুলা মানে আর কেউ দিতে পারে নাই। তো আমাদের কাছে যে তথ্যগুলা থাকে, সেই তথ্যগুলোর মধ্যে উনি একটা সোর্স, অথবা সেনাবাহিনী প্রধানের বক্তৃতা একটা সোর্স, অথবা রাওয়া থেকে বের হওয়া, রাওয়ার যে সকল মানে আছেন, যারা সদস্য আছেন, তাদের যেই তথ্যগুলা, সেই তথ্যগুলা এক একটা সোর্স। এগুলাকে যদি আপনি জমা দেন, সবগুলাকে যদি আপনি ডটগুলাকে জোড়া দেন, তাহলে দেখবেন ওই 100%-এ 60% আপনি পাচ্ছেন, আর 40% হয়তো বা এনায়েত কবিররা চিন্তা করেছেন, অথবা তারা বানানোর চেষ্টা করেছেন যে কাকে কালার করবে, কাকে কালার করবে না। জি, অনেক অনেক ধন্যবাদ। এখানে আমরা যদি পর্ব ধরে ধরে আলাপ করি, বা শুরুতেই বলতে চাই যে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, তিনি ছিলেন সরকার গঠিত হওয়ার পরেই তিনি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা, যেটা এই এনায়েত কবির সাহেব তার কলামে লিখেছেন। তো এই সাখাওয়াত সাহেব বলেছেন যে যে স্নাইপাররা আর কি, মানে স্নাইপাররা শর্ট করতেছে, এবং তিনি বলতেছেন যে আমরা যখন 4 আগস্ট মিটিং করে আমরা যাচ্ছি, তখন একজন আমাকে বললেন, স্যার আপনারা স্নাইপার রেঞ্জের ভিতরে আছেন, যেটা এনায়েত কবির সাহেব তার লিখনীতে উল্লেখ করলো। এখন এই এনায়েত কবিররা বা আরো আওয়ামী লীগের লোকেরা মনে করে যে এই স্নাইপাররা, যেমন এনায়েত কবির বলতেছেন এই স্নাইপার গুলো আসলে সেনাবাহিনীর লোকজন তারা করেছে, তারা কারণ যেহেতু সাখাওয়াত সাহেবকে বলছে একজন সেনাবাহিনীর অফিসার যে আপনারা স্নাইপারের রেঞ্জের ভিতরে আছেন, তাহলে এটা সেনাবাহিনী করেছে। আবার আওয়ামী লীগ বলতেছে এটা জামাত বিভিন্ন লোকজনকে দিয়ে করিয়েছে। আপনার কি মনে হয় আসলে যে এই 7.62 মিলিমিটার রাইফেল নিয়ে কিন্তু অনেক বিতর্ক আছে? সজীব ওয়াজেদ জয় অনেকবার বলেছেন যে এগুলো, এই 7.62 রাইফেল পুলিশের কাছে থাকে না, বাট আমাদের কাছে ইনভয়েস আছে যে 7.62 রাইফেল 23 সালে পুলিশ কিনেছে, প্রচুর কিনেছে, পুলিশ কিনেছে আছে। তার মানে সরকারের কাছে 7.62 রাইফেল ছিল। এখন আওয়ামী লীগ বলতেছে যে 7.62 রাইফেল আমরা পুলিশকে দেই নাই, কিন্তু এভিডেন্স বলতেছে যে এটা পুলিশের কাছে ছিল, এবং অনেক রকম ভিডিও এভিডেন্সও আছে। এখন এই স্নাইপার রাইফেল গুলো, সাখাওয়াত সাহেব বলতেছে স্নাইপার রাইফেল গুলো মানে এই মানে অ্যাকর্ডিং টু এনায়েত কবির যে এটা সেনাবাহিনীর কাছে ছিল, বাট আওয়ামী লীগ বলতেছে এটা জামাত শিবিরের লোকজন করছে, বিদেশি লোকজন দিয়ে। আপনার কাছে আসলে কি মনে হয় এই পুরো বিষয়টা আসলে রহস্যটা কি? আচ্ছা, এখানে আপনি যে পুরো প্রশ্নটা করলেন, এখানে কিন্তু 3টা ভাগ। এক হচ্ছে রাইফেল, মানে রাইফেলের টাইপটা কি বা গুলির টাইপটা কি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সাখাওয়াত স্যার কি বললেন, ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত সাহেব কি বললেন। আর তৃতীয় হচ্ছে এনায়েত কবির বলেন আর সজীব ওয়াজেদ জয় বলেন, তারা কি বলছেন। তো এখানে 7.62 কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর স্ট্যান্ডার্ড ইস্যু রাইফেল, এবং এটা বলা হয় যে AK-47 যেরকম খুব নাম করা পুরো বিশ্বের মধ্যে, আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে এই 7.62 রাইফেলটা খুবই ভালো, মানে এটার বিকল্প আসলে আপনি যদি খুঁজতে বলতে যান, পারেন গরিবের AK-47। গরিবের AK-47 বলেন, এটা মোটামুটি আপনি যেই যন্ত্রাংশগুলো আছে সেগুলো আপনি চায়না থেকে ইম্পোর্ট করলেন, যেটা আমরা ওই দেখি রাইফেলটা 56 ইউজ করার জন্য, যে আপনি চায়না থেকে ইম্পোর্ট করলেন, তারপর আপনি গাজীপুরের যে মেশিন টুলস ফ্যাক্টরি আছে সেখান থেকে বাকিটা আপনি যন্ত্রাংশ জোড়া দিতে পারলেন। এটার মেইনটেনেন্স খুবই সহজ, এটার মেইনটেনেন্স খুবই সোজা, এবং যেহেতু এটা লং টাইম ধরে বাংলাদেশ সেনাবাহিনী ব্যবহার করে আসছে, তো
সেখানে আপনার খুচরা যন্ত্রাংশ থেকে শুরু করে আপনার মেইনটেনেন্স খুব সহজ। এখন আপনি যদি মনে করেন যে না, আমি এত বড় একটা সেনাবাহিনীকে আমি সম্পূর্ণ চেঞ্জ করে ফেলবো, আমাদের পুরা মানে বুলেটের সাইজ থেকে শুরু করে আমাদের আর্মস যা আছে সবকিছু, ওয়েপন্স এন্ড অ্যামুনিশন চেঞ্জ করে ফেলবো, আপনার তো ভাই পুরা 2 বছরের বাজেট লাগবে সবকিছু চেঞ্জ করে ফেলতে, যে আমি আমেরিকার কাছ থেকে কিনবো না আমি ফ্রান্সের কাছ থেকে কিনবো। আমরা যে সকল দেশে আছি এখানে 4-5 হাজার সৈন্য, আরো কম এক একটা দেশে। এইসব দেশে অনেক কিছু আপনি সস্তায় করতে পারবেন, অল্প টাকা লাগবে। বাট বাংলাদেশের মতো একটা ফাস্ট সেনাবাহিনীতে আপনার অনেক টাকার ব্যাপার। তো এখন ধরেন আওয়ামী সরকার থাকতেই 7.62 রাইফেল পুলিশের জন্য বরাদ্দ করা হলো, কিন্তু এখন প্রশ্ন করে যে 7.62 আগে পুলিশের হাতে কি থাকতো? প্রশ্ন করা উচিত না, তাই না? জি। প্রশ্ন করে। তো অধিকাংশ সময় দেখতেন শটগান থাকতো তাদের কাছে, যে যে অস্ত্রবাহী থাকতো তার কাছে শটগান থাকতো। আমরা দেখতাম যে লাঠি হাতে থাকতো, অথবা একজন ইন্সপেক্টরের কাছে একটা পিস্তল থাকে। তো এই যখন স্ট্যান্ডার্ড ইস্যু দিয়ে দেয়া হলো সবার কাছে, তো ছাত্র জনতার কাছে যখন গুলিটা লাগলো, তখন আপনি তো ভিডিও এভিডেন্স আছে যে পুলিশ রীতিমতো আপনার আমরা যেরকম এসে যে শুটিং রেঞ্জে যে যেভাবে যে পজিশনে শুটিং করতাম সেই পজিশনে যে শুট করতেছে। তো এখানে কোনো আপনার বিতর্কের কোনো সুযোগই নাই। এখন আসি ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত স্যারের কথায়, যে একজন সেনাবাহিনীর অফিসার বলল, স্যার আপনারা স্নাইপার রেঞ্জের মধ্যে আছেন, কিন্তু স্নাইপার রেঞ্জটা কোথায়? এটা হ্যাঁ, এটা 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 বলেছে যে তৎকালীন ডিজিএফআই এর কাউন্টার ইন্টেলিজেন্স প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানবীর মাজার সিদ্দিকী ফোন করে আহমেদ বলতে, তানভীর স্যার আপনারা থেকে স্নাইপার জোনে আছেন। মাঝার স্যার বললো যে আপনারা স্নাইপার জোনে আছে, কিন্তু জোনটা কোথায়, মানে উনারা কোথায় ছিলেন, ওই মুহূর্তে কোথায় অবস্থান করছিলেন? ওনারা বাংলা মোটরে জাহাঙ্গীর গেটের দিক দিয়ে ছিলেন। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমি কিন্তু এটাই বলতে চাচ্ছিলাম যে উনারা ছিলেন থার্ড গেট, মানে যেটাকে জাহাঙ্গীর গেট বলা হয় সে থার্ড গেটের কাছে। উনারা কিন্তু বাংলা মোটরে ছিলেন না, পরিবাগে ছিলেন না, ইন্টারকন্টিনেন্টালের সামনে ছিলেন না, অথবা শাহবাগে ছিলেন না, উনারা ছিলেন থার্ড গেটের সামনে। এখন আপনি যখন একজন সিভিলিয়ান হয়ে আপনি যখন থার্ড গেটের সামনে গাড়ি নিয়ে যাচ্ছেন, আপনি কি দেখতে পান ওখানে? আপনি প্রথমেই দেখতে পান একটা যে গেট। একটা গেট। গেটটা কি খালি? না, অবশ্যই এই গেটটা প্রোটেক্টেড, এই গেটটা প্রচন্ড ভাবে প্রোটেক্টেড। গালিব হক, আমি নিজেও কিন্তু প্রচুর গেছি এই জাহাঙ্গীর গেট দিয়ে, এবারও গেছি। আসলে কি সবসময় স্নাইপার থাকে এখানে? আপনার তো সবসময় স্নাইপার থাকা দরকার নাই এখানে। এই এই সিচুয়েশনটা কিন্তু যখনের কথা বলছেন, যখনকার কথা শাখাওয়াত স্যার বলছেন, এটা কিন্তু কোনো স্বাভাবিক সিচুয়েশন না। এখানে স্বাভাবিক সিচুয়েশন না, এখানে একদল মানুষ জাহাঙ্গীর গেট ভেঙে ভিতরে ঢুকতে পারে, জাহাঙ্গীর গেট ভেঙে ভিতরে ঢুকতে পারে। তো এই সিচুয়েশনে আপনি স্নাইপার ওখানে বসাতে পারেন, কিন্তু স্নাইপার যখনই বলছেন আমাদের মাথায় একটা চিত্র আসছে যে হয়তোবা কোনো জঙ্গলি পোশাকে অথবা কোনো কাভারে ঢেকে অনেক বড় অস্ত্র নিয়ে, যেমন আমরা মুভিতে হ্যাঁ দেখি, যেমন মুভিতে যেরকম দেখি এরকম একজন ঢেকে বসে আছে, সেটা না। দুইজন যদি অস্ত্র তাক করে সেখানে বসে থাকে চোখ লাগিয়ে, সেটাও স্নাইপার। সেও ওখানে মানে সে বন্দুক তাক করে বসে আছে স্নাইপার জন্য, সে একটু দূর থেকে শট নিতে পারবে। সেটা তো সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট রক্ষার জন্য স্নাইপার জোন ওখানে ক্রিয়েট করা হয়েছে। সেখানে যদি আপনিও যে দাঁড়ায় থাকেন, আপনিও যে যদি ওখানে মিছিল করতে থাকেন, তাহলে মিলিটারি পুলিশ ইউনিটের অফিসাররা এসে বা সৈনিকরা এসে আপনাকে ওখানে বলবে যে আপনি এই কাজটা এখানে করবেন না। তারপরে যদি আপনি অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করতে চান, তাহলে হয়তোবা তারা প্রতিহত করার চেষ্টা করবে, কারণ সেটা তো খুবই প্রোটেক্টেড এরিয়া। আপনি ওখানে গাড়ি নিয়ে গেলেও তো আপনাকে প্রশ্ন করা হয় যে আপনি কোথায় যাচ্ছেন, এবং আপনি যদি সেখানে ওই জায়গা যাওয়াটা যদি আপনি ভাঙার চেষ্টা করেন, ব্যারিকেডটা যদি আপনি ভাঙার চেষ্টা করেন, আপনাকে তারা অ্যারেস্ট করবে অথবা তারা আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিবে। এটা খুব স্বাভাবিক। এটাকে খণ্ডিত অংশ তারা প্রচার করে যাচ্ছে বারবার 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 করে, খণ্ডিত অংশ প্রচার করে যাচ্ছে।